আজ 21শে সেপ্টেম্বর রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। সারা দেশে জামায়াতে ঢিলেঢালা হরতাল চলছে, কাল 20 দলের হরতাল। বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য নিষ্ক্রিয়, কেউ ভুগছেন রোগে শোকে, কেউ মামলা মোকদ্দমায়। জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে মারমুখী দলের দুই পক্ষ, পার্টি অফিসে রাঙ্গা সমর্থকদের দখলে। নেতৃত্ব নিয়ে 3 ভাগে বিভক্ত গণজাগরণ মঞ্চ, ইমরানের সঙ্গে নীতির প্রশ্নে বিরোধ। মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াত ইসলামীর ডাকা দ্বিতীয় দিনে হরতাল চলছে ঢিলেঢালাভাবে। হরতাল চলবে কাল ভোর 6টা পর্যন্ত। জামায়াতের ডাকা 24 ঘন্টা হরতালের মধ্যবর্তী এই সময়ে রাজধানীর ব্যস্ততম জায়গা এই কাকলিতে যানবাহন চলাচল বেশ স্বাভাবিক। রাজধানী জুড়ে সকাল থেকেই ছিল যানবাহন চলাচল স্বাভাবিক এবং মানুষের মধ্যেও আতঙ্ক তেমন একটা দেখা যায়নি। হরতালকে উপেক্ষা করেই মানুষজন তাদের কর্মস্থলে যাচ্ছেন। বড় বড় বিপণী বিতানগুলো বন্ধ থাকলেও এলাকা ভিত্তিক দোকানগুলো খোলা ছিল। দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে হরতাল শুরু হয় সকাল 6টায়। তবে রাজধানীতে হরতালের সমর্থনে জামায়াত শিবির কর্মীদের তৎপরতা খুব একটা দেখা যায়নি। কোথাও কোথাও ঝটিকা মিছিল করলেও কাউকে কোনো পিকেটিং করতে দেখা যায়নি। হরতালের থেকে আজকে একটু ভালো কথা বলছেন, কোনো জ্ঞান নাই, কোনো এই নাই আর কি। ভার্সিটি এক্সাম ছিল, এই জন্য ধরেন আমাদের আজকে বের হওয়া লাগছে। তারপরও মনের ভিতর ভয় তো একটু থাকে যে কখন কি হবে সেটা তো বলা যাবে না। আজকের হরতালে কোনো গ্যাজাম চলতেছে না, এই কারণে গাড়ি চলতেছে, শান্তিপূর্ণ হরতাল চলতেছে। আতঙ্ক আসলেই কম এবং আমার মনে হয় না জনগণ হরতাল পালন করতেছে, আমার মনে হয় না আর কি। কারণ গাড়িটাই তো সব বের হচ্ছে রাস্তায়, আর আমরা যেহেতু জব করি আমাদের তো বের হতেই হবে। গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি। জামায়াতের 24 ঘন্টা হরতাল শেষ হওয়ার পরই বিচারক অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়ার প্রতিবাদে হরতাল শুরু করবে 20 দলীয় জোট। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হরতালের খবর জানাতে রাজধানী শাহবাগ, রাজশাহী, বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজানুল হক, আহসানুল অপু এবং সুমনা হেমব্রম। প্রথমে রেজানুল হক, আপনার কাছে জানতে চাইবো যে শাহবাগে হরতাল বিরোধী কোনো কর্মসূচি চোখে পড়ছে আপনার? গণজাগরণ মঞ্চের 3টি অংশের কোনো অংশ বা কি আসলে এই মুহূর্তে শাহবাগে আছে? রেজওয়ান। ব্যস্ততম এরিয়া শাহবাগে, এখানে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া অন্যান্য দিনের মতো চাপ না থাকে, অন্যান্য দিনের মতো কিন্তু চাপ নেই। তবে সকাল থেকে কিন্তু এখন গাড়ি ঘোড়ার চাপ কিন্তু অনেকটাই বেড়েছে। রাস্তায় কিন্তু বড় বাস কিন্তু চলাচল করছে, আর রিক্সা কিন্তু রাস্তায় একেবারেই চলছে অন্যান্য দিনের মতো। তবে ব্যক্তিগত গাড়ি যেটিকে বলে সেটা কিন্তু রাজধানীতে একদমই চলাচল করছে না। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেও কিন্তু রাস্তাঘাট এখন কিছুটা খালি রয়েছে, তারপরও বড় বাস ট্রাক কিন্তু এগুলো চলাচল করছে। আর একটি জিনিস জানিয়ে রাখি যে আমরা বিভিন্ন পয়েন্টে কিন্তু ঘুরে এসেছি, সেখানে আমরা যতটুকু দেখতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি বিশেষ তৎপরতা করা গেছে, যার কারণে কিন্তু জামাতের তরফ থেকে তেমন হরতালের পক্ষে কিন্তু তেমন একটি তৎপরতা লক্ষ্য করা যায়। হরতাল বিরোধী কোনো কর্মসূচি আপনার চোখে পড়েছে? গণজাগরণ মঞ্চের কোনো অংশ কি এই মুহূর্তে শাহবাগে আছে? হ্যাঁ খালেদ, এই মুহূর্তে আমি গণজাগরণ মঞ্চ থেকে কিছুটা দূরে আছি, তারপরও আমার সামনে আছে। তবে এখানে কিন্তু 2টি সাইনবোর্ড লাগিয়ে গণজাগরণ মঞ্চে, আপনি জানেন যে 2টি অংশ এই গণজাগরণ মঞ্চে রয়েছে, সেই 2টি অংশের মধ্যে একটি অংশ কিন্তু এখন একদমই নেই বললেই চলে, তাদের কাউকে আমরা চোখে পড়িনি। তবে ইমরান সরকার গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান সরকারের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চের একটি অংশ রয়েছে, সেখানে কিন্তু সাংস্কৃতিক একটি অনুষ্ঠান চলছে। সেখানে প্রথমে তারা গান দিয়ে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু করছেন। এই করে তারা কিন্তু তাদের কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। আর যতটুকু আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে ইমরানের সরকারও এসে আমাদের সাথে যোগ দেবেন এবং আপনার সাথে কিছু এই ব্যাপারে। আপনাকে ধন্যবাদ। আহসান হাবিব অপু, আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহীর দূরপাল্লার যাত্রীদের কি অবস্থা? দূরের যাত্রার কোনো বাস ছেড়েছে? ট্রেন চলাচলের অবস্থাই বা কি? অপু। হ্যাঁ,
আজ আজ সকাল থেকে আসলে কোনো দূরপাল্লা কোনো রুটেই বাস চলাচল করেনি, বাস ট্রাক চলাচল আমরা বন্ধ দেখতে পাচ্ছি। রাজশাহী থেকে মূলত রাজশাহী টার্মিনাল থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি এবং এখানে কোনো বাস আসেও নেই। আর ট্রেন চলাচল স্বাভাবিক আছে, অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল স্বাভাবিক। এবং ট্রেনের এই ক্ষেত্রে আমরা যেটি দেখছি, ট্রেনের চাপ অন্যান্য দিনের থেকে অনেক বেশি পড়েছে, কারণ বাসের যেসব যাত্রী তারা মূলত ট্রেনে বাধ্য হয়ে যাচ্ছে। আর এর বাইরে যেটি চাপ বেড়েছে, যে অটোরিকশা এবং সিএনজি চালিত যেসব টেম্পু আছে সেগুলোর প্রতিও চাপ বেড়েছে, কারণ যারা একান্ত বাধ্য হয়ে বাইরে যাচ্ছে, উপজেলা পর্যায়ে চাকরির ক্ষেত্রে বা অন্যান্য কাজে যাচ্ছে, তারা কিন্তু এই যানবাহনগুলো বেছে নিয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি এইসব যানবাহনে বেশ খানিকটা ভিড় দেখতে পাচ্ছি। তবে আরেকটি কথা বলে রাখি, রাজশাহী শহরে যেসব অটোরিকশা চলাচল করছে অন্যান্য দিনের মতো চলছে, কিন্তু এইগুলোতে কিন্তু তুলনামূলক যাত্রী সংখ্যা আজকে আমরা কম দেখছি। কারণ হচ্ছে সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে যেটি সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়া কম হয়েছে। এর বাইরে যেটি যারা হরতাল সমর্থক তাদের তৎপরতাও কিন্তু অন্যান্য দিনের থেকে আজকে কম দেখেছে। আজকে সকালে তারা কিছুটা সময় রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করেছিল সকাল 9টার পরে, এবং সেটি আবার 11টা নাগাদ হয়েছে। আমরা 3-4টি জায়গায় তাদেরকে দাঁড়াতে দেখেছি। তবে পুলিশ আসার আগেই খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা চলে গেছে এইসব ছেড়ে, যে কারণে এখন কিন্তু একেবারেই মোটামুটি দেখা যায় যে মানে হরতাল বিরোধী কোনো কিছু নেই, হরতালের পক্ষেও কোনো কিছু নেই। মানুষ যে যার মতো আজকে, যদিও কালকে সকালে হরতাল শেষ হবে, কিন্তু সন্ধ্যা নামলেই হরতালের নিয়ে শিথিলতা আসবে এটি মনে করে একটি প্রসঙ্গ আসছে যে সাধারণ মানুষ বের হবে। তবে আগামীকাল থেকে তো আবার হরতাল শুরু হচ্ছে, এ কারণে মানুষের বের হওয়ার সংখ্যাটাও কিন্তু আবার কম দেখছি। সব মিলিয়ে বলে যে রাজশাহীতে আজকে হরতাল মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পথে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো ধরনের মিছিল, হরতালের পক্ষে বিপক্ষে কোনো কর্মসূচির কথা আপনার জানা আছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক? না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা অন্যান্য এতেও যেটা দেখছি যে হরতালের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেইভাবে কোনো কার্যক্রম চলে না, কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতিটা নির্ভর করে কিন্তু যানবাহনের উপর। আর এই হরতাল অবরোধ হলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বাস চলাচল সেটি বন্ধ থাকে, যে কারণে শিক্ষার্থীদের সেখানে সেইভাবে যায় না। এবং আজকে আমি যতটুকু খোঁজ নিয়ে দেখেছি যে হরতালের পক্ষে তো কোনো কর্মসূচি সেখানে হয়নি, এবং হরতাল বিপক্ষেও এইভাবে সেখানে কোনো ধরনের কর্মসূচি পালিত হয়নি। অপু, আপনাকে ধন্যবাদ। আমি সুমনা হেমব্রমের কাছে জানতে চাইবো যে সকালে শেরপুর রোড ঠনঠনি এলাকায় কিছু পিকেটিং, কিছু বিচ্ছিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের মতো কিছু ঘটনার কথা আমরা জেনেছি। এছাড়া আর কোনো ঘটনা বগুড়াতে ঘটেছে সুমনা? খালেদ ভাই, বগুড়াতে বেশ শান্তিপূর্ণ এবং ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়ে এসেছে। প্রশাসনের এই দিক থেকে এবং পুলিশ প্রশাসনও যথেষ্ট সচেষ্ট এবং তটস্থ রয়েছে সব বিষয়গুলোকে সুন্দরভাবে তদারকি করার জন্য। সকাল থেকে আমরা এ পর্যন্ত শহরতলির কোনো জায়গাতেই কোনো ধরনের সহিংসতা বা নাশকতা দেখতে পাইনি। আর ভোর থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে এবং সারাদিন ব্যাপী কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে, যার দরুন রাস্তাতে সাধারণ জনগণ থাকলে পরেও আমরা হরতালের সমর্থনে কাউকে আমরা সেভাবে তাদের উপস্থিতি আমরা দেখতে পাইনি। আগামীকাল যে 20 দলের হরতাল ডাকা হয়েছে, তাতে আজ কোনো যৌথ কর্মসূচি বা যৌথ কোনো ঘোষণা আছে বগুড়া থেকে, বগুড়ায় সেই হরতালকে সফল করে নেওয়ার জন্য? সুমনা? খালেদ, আমি 20 দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা ইতোমধ্যেই দলীয় কার্যালয়ে তারা আলোচনায় বসেছে এবং এই আলোচনার পরবর্তীতেই তারা হয়তো জানতে পারবো আমরা যে কালকের কি বিষয় নিয়ে তারা করবে। তাদের কাছ থেকে শুধুমাত্র জেনেছি যে 20 দলের কর্মসূচিতে দলের সব নেতাকর্মীরাই থাকবে এবং তারা হরতালকে সফল করতেই তাদের যত ধরনের কর্মসূচি নেওয়া দরকার তারা সেই প্রস্তুতিগুলো আজকের মিটিং থেকে তারা খুঁজে বের করবে এবং সে অনুযায়ী কালকে তারা হরতাল পালন করবে। সুমনা, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজধানী শাহবাগ, রাজশাহী, বগুড়া থেকে রেজাউল হক, আহসান হাবিব অপু ও সুমনা হেমব্রমের সঙ্গে। সংবিধানের 16শ সংশোধনী বাতিল না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদকে দেওয়ার প্রতিবাদে সকালে সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা মিছিল বের করে তারা মিছিল শেষে সমাবেশ করেন আইনজীবীরা। এ সময় তারা বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পরে এক সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার বিচারক অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিয়ে চিরদিনের জন্য ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এই চেষ্টা রুখতে আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বর্তমান সংসদের বৈধতার প্রশ্ন যখন প্রশ্নবিদ্ধ, সেই অবস্থায় সংবিধান সংশোধন করে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদে দেওয়া হয়েছে, যার ফলে বর্তমান সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ। বিচারকগণ দলীয় রাজনৈতিক চাপে থাকার কারণে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে সক্ষম হবেন না।
এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিস্তারিত জানবো তার কাছে। অ্যাডভোকেট আনিসুল হক, অনেক আইন বিশেষজ্ঞই বলছেন বা কেউ মানে স্পষ্ট করেই বলছেন যে আইন না হওয়া পর্যন্ত বিচারক অপসারণ ব্যবস্থা এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি বা মূল্যায়ন কি? এই কথাটা একদম সঠিক না, এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলা হয়েছে এবং এটা একটা ভ্রান্ত ধারণা। তার কারণ হচ্ছে যে যদি এমন একটা এই আইনটা করার পরে এমন একটা পরিস্থিতি যদি দেখা দেয় যেখানে একজন বিচারপতির ব্যাপারে গুরুতর অসদাচরণ অথবা অসমর্থতার অভিযোগ ওঠে, তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে যে আইন করেই প্রসিজিওরটা লে ডাউন করেই তাকে সরানোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাকে শুধু একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে দেখেন 72 সাল থেকে 75 সাল পর্যন্ত যখন ঠিক অনুচ্ছেদ 96 যখন এরকমই ছিল, তখন কিন্তু কোনো আইন করা হয় নাই এবং কোনো শূন্যতার প্রশ্নও তখন দেখা দেয় নাই। আবার 77-78 যখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসলো, তখন অন্ততপক্ষে আমার মনে পড়ে যে 6 থেকে 7 জন বিচারপতিকে অপসারণ করা হয়েছে, তার মধ্যে মাত্র 2 জনকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নেওয়া হয়েছিল। এখন আমার কথা হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে 96 অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ 7-এ যা বলা আছে যে সুপ্রিম কোর্ট তার মতন করে রুলস তৈরি করবে, সেই রুলসও কিন্তু তৈরি হয় নাই। তো সেইখানেও কোনো শূন্যতা কখনোই ছিল না। তো এখন এই আইনটা করাতে, এই সংবিধানের সংশোধন করাতে একটা শূন্যতা সৃষ্টি হবে, এটা অমূলক বক্তব্য। অ্যাডভোকেট আনিসুল হক, আরেকটি বিষয় হচ্ছে যে জ্যেষ্ঠ আইনজীবীদের একটি বড় অংশ বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে নেওয়ার বিপক্ষে ছিলেন। আইন প্রণয়নের সময় তাদের অংশগ্রহণের কোনো উদ্যোগ কি আপনি নেবেন? যে আপনি বলছেন যে সবার সাথে আপনি কথা বলে নেবেন। আমরা কয়েকদিন আগে বেসর আমিরুল ইসলামের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এরকম কোনো উদ্যোগ আসলে তিনি স্বাগত জানাবেন। আপনাদের পক্ষ থেকে এই উদ্যোগটা কিভাবে নিশ্চিত করা হবে তাদের? আমি নিশ্চয়ই কথা বলে নেব। জি, আমি নিশ্চয়ই তাদের সাথে কথা বলবো। আমি কিন্তু এটা বলেছি যে যারা স্টেক হোল্ডার, যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে এবং আইনজীবীরা, বিশেষ করে যারা 1972 সালে আপনার সংবিধান প্রণয়ন কমিটিতে ছিলেন, তাদের সাথে আমি নিশ্চয়ই আলাপ করব এই আইনটা বানানোর সময়। আরেকটি বিষয় অ্যাডভোকেট আনিসুল হক, যে বিচারক অপসারণের ক্ষমতা সংসদে ফেরার পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বরাও কি স্বয়ংক্রিয়ভাবেই এর আওতায় চলে আসবেন নিশ্চয়ই, নাকি অনেকে বলছেন যে এরা ঠিক এইভাবে চলে আসবে না? জি, তারা স্বয়ংক্রিয়ভাবে এর আওতায় চলে সংবিধানে হ্যাঁ, এইটা 1972 সালের সংবিধানেও ঠিক আজকে যেটা করা হয়েছে তা ছিল, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন করা হয়েছিল তখনও তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতায় চলে এসেছিলেন। নতুন করে তাদেরকে আবার এটার ভিতরে আনার জন্য একটা আলাদা আইন করতে হবে এরকম পরিস্থিতি এখনো হয় নাই। তারা এই সংশোধনীর মাধ্যমেই এটার ভিতরে চলে আসবেন। এতে করে কি অনেকে আবার এই কথাও বলছেন এতে করে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন খুব দুর্বল হয়ে পড়বে? সেই দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই তো জনাব আনিসুল হক? কোনো সম্ভাবনা একদমই নাই। আচ্ছা, আমি সম্ভাবনা একদমই নাই। আমি এতক্ষণ আইনজ্ঞ আনিসুল হকের সাথে কথা বলছিলাম, এখন একটু রাজনীতিবিদ আনিসুল হকের কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি জানেন যে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি এই আপনি যে সংশোধনীটি আনলেন তার বিরুদ্ধে আগামীকাল একটি হরতাল ডেকেছে, এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখেন, হরতাল ডাকাটা ওনারা ডেকেছেন, কিন্তু ইস্যুটা যেটা নিয়ে ডেকেছেন সেই ইস্যুটা ইজ এ নন ইস্যু। এইটার জন্য ওনারা ডেকেছেন বলেও ওনারা বক্তব্য দিচ্ছেন এটার জন্য, কিন্তু ওনাদের দুরভিসন্ধি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আগামীকালকে বেগম খালেদা জিয়ার একটা মামলার সাক্ষী গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এইটা যাতে ব্যাহত করা যায় সেই জন্যই ওনারা দুটো কথা বলেছেন, সেটা হচ্ছে যে আইনজীবীরা যেন আদালতে না যান, আর একটা হরতাল ডেকেছেন। তো ওনাদের উদ্দেশ্য আসলে ওই বিচারটা ব্যাহত করা।
হরতালে এই ইস্যুটা তুলে ধরা ওনাদের উদ্দেশ্য নয়, এবং এই উদ্দেশ্যে হরতাল করলে সেই হরতাল হবে না। যারা আনিসুল হক আইনজ্ঞ এবং রাজনীতিবিদ উভয় ভূমিকে আপনি আমাদেরকে অনেক মুগ্ধ করেছেন, জানাচ্ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এডিটর স্পিক, এবার একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।